বিজেপি অপারেশন সিঁদুরের যে ভাবাবেগ সেটাকে সামনে রেখে কিন্তু যে সভা সারা দেশ জুড়ে করছে তার সাথে পশ্চিমবাংলায় সভা একটু আলাদা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের নিরিখে নরেন্দ্র মোদী প্রথমে এসেছিলেন। তার ৪৮ ঘন্টার মধ্যে কিন্তু অমিত শাহ আসলেন এবং নরেন্দ্র মোদী যে আ অভিমুখ রেখেছিলেন ২০২৬-এ বিজেপিকে কোন কৌশল নিয়ে এগোতে হবে, তাতে তিনি যেমন রাজ্য সরকারের দুর্নীতি, একের পর এক দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি রেখেছিলেন। দ্বিতীয় যেটা সেটা হলো তিনি ২০৪৭ সালের কনটেক্সট এ বিকশিত ভারতের কথা বলেছেন এবং একই সাথে তিনি খুব পরিষ্কার করে বলতে গেলে যে দুটো ইস্যু খুব বড় করে রাখবার চেষ্টা করছেন। একটা হলো মুর্শিদাবাদের ঘটনার প্রেক্ষিতে হিন্দুত্বের রাজনীতি এবং একই সাথে যে অপারেশন সিঁদুরকে মাথায় রেখে জাতীয়তাবাদী ভাবাবেগে পরিচালিত করা বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণ মানুষকে। নরেন্দ্র মোদীর পরবর্তী পর্যায়ে নরেন্দ্র মোদী যদি বলা যায় যে ২০২৬-এ বিজেপির জন্য এজেন্ডা তৈরি করে গেছেন, তাহলে অমিত শাহ কিন্তু ২০২৬-এর দলীয় সংগঠনের দিকে নজর রেখে কিন্তু এই সভাটা তিনি করলেন। দেখো ২০২৪-এর সাথে যদি বা তারও আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনের সাথে একটা তুলনামূলক আলোচনা করি, তাহলে দেখব ২০২১-এ কেবলমাত্র রাজ্য সরকারের বিরোধিতা তারা করে গেছিলেন এবং ভিন্ন দল ভাঙানোর চেষ্টা করেছেন। বিশেষ করে তৃণমূল কংগ্রেসকে ভাঙিয়ে বিজেপিকে জয়ী করবার চেষ্টা করেছিলেন, যেটা তাদের ব্যর্থ হয়েছিল। এবার কিন্তু নরেন্দ্র মোদী এসছেন যখন, তখন তিনি ১,০০০ কোটি টাকার প্রকল্প, গ্যাসের প্রকল্প উদ্বোধন করছেন ফার্স্ট। তারপরে তিনি একই মানে জনসভায় অ্যাড্রেস করছেন। বিজেপির অভিমুখ তৈরি করে দিচ্ছেন। আজকেও ৪৮ ঘন্টার মধ্যে অমিত শাহ আসলেন। তিনিও কিন্তু মানে ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করলেন, যেটা ইস্টার্ন জোনে ১ম। অপরাধ মানে দমনের জন্য যে ফরেনসিক টেস্ট হয় সেই সংক্রান্ত ল্যাব উদ্বোধন। একটা বড় প্রকল্প এটা। মানে ইস্টার্ন জোনে ১ম। তারপরে কিন্তু তিনি আ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু সবাই মানে তার সংগঠনের লোককে কিন্তু বললেন, সাধারণ মানুষ নয়। তাহলে অমিত শাহ ছিলেন সাধারণ মানুষের জন্য সভা করেছিলেন। বিজেপির অভিমুখ কি হবে ২৬-এ। আর অমিত শাহ হলো সংগঠন কি রকম করে চলবে সেই কনটেক্সট এ কিন্তু আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করলেন। দেখো আ দুটো জিনিস আমি তোমাকে বলছি। নরেন্দ্র মোদী ও ও ক্ষেত্রে আ আ যদি বিজেপির এজেন্ডা সেটিং হয়ে থাকে, তাহলে অমিত শাহর ক্ষেত্রে আমি কিন্তু বলব যে ২০০০ চ চব ২৬ এ ২১ এর মতন তিনি কিন্তু মূলত আ মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বক্তৃতা করলেন ১। ২ হলো এই সরকার মানে তৃণমূল সরকার কিভাবে দুর্নীতি করেছে নানা ইস্যুতে সেই দুর্নীতিকে তুলে ধরেছেন। ৩ নম্বর হলো রাজনৈতিক হিংসাকে এবং সেখানে কিভাবে পোস্ট আ আ পোল ভায়োলেন্স এ হিংসা হয়েছিল সেটাকে তিনি সামনে রেখেছেন। এবং চতুর্থ যে বিষয়টা হয়েছে যে কর্মী সমর্থকদেরকে তিনি উৎসাহিত করেছেন এবং তার সংগঠনের লোকদের উৎসাহিত করেছেন যে যতক্ষণ পর্যন্ত আমরা জয়ী না হব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের উচ্ছ্বাসের কোনো জায়গা নেই। ফলে সব মিলে আমার মনে হয় যে দুটো ৪৮ ঘন্টার মধ্যে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসা বিজেপির উপরিস্তরের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। উপরিস্তরে, আবারও বলছি উপরিস্তরের রাজনীতির জন্য খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে প্রশ্ন হচ্ছে যে বিজেপির মানে অমিত শাহ, নরেন্দ্র মোদী এর আগেও এসছেন। তারা এসে কর্মী সমর্থকদেরকে উৎসাহিত করেছেন। আ মানুষের মধ্যে একটা প্রত্যাশাও তৈরি করেছিলেন হয়তো এবার পরিবর্তন হতে যাচ্ছে। কিন্তু আমি তোমায় বলছি শেষ পর্যন্ত কিন্তু যেখানে গিয়ে আটকাচ্ছে, সেটা না নরেন্দ্র মোদী অ্যাড্রেস করেছেন, না ম আ অমিত শাহ অ্যাড্রেস করেছেন। কোথায় গিয়ে আটকাচ্ছে? বারবার দেখা যাচ্ছে ৩ টে জায়গায় আটকাচ্ছে। একটা হলো লোকাল লেভেলের বিজেপি সংগঠন ভীষণ দুর্বল, তৃণমূলের সামনে দাঁড়াতে পারছে না। দ্বিতীয় যেটা সেটা হলো যে রাজ্যের পুলিশ প্রশাসন নির্বাচনের সময়েও শাসক দলের হয়ে কাজ করে। অর্থাৎ প্রত্যেকটা পুলিশ অফিসারকে টার্গেট দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় যে এত ভোটে আমাকে জেতাতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করেন। এইটা বিরোধীরা বারবার অভিযোগ আনছেন। ফলে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস যে সমার্থক সেই জায়গাটাকে নরেন্দ্র মোদী বা অমিত শাহ অ্যাড্রেস করেননি। থার্ড যেটা সেটা হলো একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারে সেইরকম বাতাবরণ তৈরি করবার জন্য যে কেন্দ্রের যে কাজগুলো করার কথা ছিল তারা কোনো ইঙ্গিত দেননি। দেখো ১ম আমি যেটা বলব সেটা হলো যে বিজেপি এই মুহূর্তে আমাদের রাজ্যে এই মুহূর্তে ৮১,০০০ বুথ আছে। বিজেপির মেরে কেটে মানে বুথে ভিত্তিক সংগঠন আছে ৪০,০০০ এর মতন। বাদবাকি কিন্তু বুথ নেই।
এই মানে এই নয় যে সেই বুথগুলোতে বিজেপি সমর্থক নেই, অবশ্যই আছে। বিজেপিকে ভোট দিবে সেরকমও আছে। কিন্তু সংখ্যালঘু যে 14,000 বুথ আছে রাজ্যে, সেই সংখ্যালঘু বুথগুলোতে কিন্তু বিজেপির কোনো উপস্থিতি নেই। সেখানে কিন্তু ভোটের দিন যেভাবে ভোট হয়, মনে করো হিন্দু এলাকায় 60% ভোট হলে মুসলিম এলাকাগুলোতে ৯০, ৯৫, ৯৮% ভোট করিয়ে নিচ্ছে এবং দেদারস্তে সেখানে কিন্তু ডিফেন্স কিছু নেই। বিজেপি কিন্তু সেখানে ভোটের দিন যে অবাধ রিগিং হয় সেটাকে আটকাতে পারছে না। এটা হলো ক। তাহলে অমিত শাহ রিগিং কি করে আটকাবে সে তা নিয়ে একটি কথাও বলতে পারেননি বা কোনো প্ল্যান আমাদের সামনে হাজির করতে পারেননি। দ্বিতীয় যেটা, সেটা হলো যে রাজ্য পুলিশ এবং শাসক দলের যে নেক্সাস, যে শাসক দল মানে শেষ পর্যন্ত ইলেকশন কমিশন দেখো দিল্লিতে থাকেন। ইলেকশন কমিশন তার নির্বাচন পরিচালনা মানে মানে হয়তো খাতা কলমে করেন, কিন্তু আল্টিমেটলি এই ডিএমরাই করবেন, এই এসপিরাই করবেন, এই পুলিশ আধিকারিকরাই করবেন। মানে শেষ পর্যন্ত এদেরকে নিউট্রালাইজ কি করে করা যায়, অর্থাৎ নিরপেক্ষভাবে কাজ কি করে করবে, তার কোনো দিশা অমিত শাহ নরেন্দ্র মোদী দিতে পারেননি। অর্থাৎ নির্বাচনের সময় কিভাবে নিরপেক্ষভাবে কাজ করবে তার দিশা কিন্তু আমরা পাইনি। থার্ড যে বিষয়টা সেটা হলো যে দেখো দিনের শেষে এটা তো খুব ইম্পর্টেন্ট যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে হয়, সবাই যাতে নির্ভয়ে ভোট দিতে পারে। আমি মিছিল করবো বিজেপির হয়ে, কালকে আমাকে পেটাবে। পরশুদিন আমি ভোট দিতে যাব, আমাকে পরে ভোটের পরবর্তী সময় মারধর করবে। আমি বুথ এজেন্ট হতে যাব, আমাকে রাস্তায় আটকে দিবে। আমি মানে হিন্দু ভোটার হিসাবে হয়তো ভোট দিতে যাচ্ছি, আমার গ্রামের পর গ্রাম আমার ভোট আটকে দিচ্ছে। এই ছবি দেখতে দেখতে ক্লান্ত, বা প্রার্থী ভোটের প্রচারে গেছে আটকে দিচ্ছে তৃণমূল। এবং মানে ভোটের দিন তুমি জানো যে তৃণমূল নতুন একটা সংস্কৃতি তৈরি করেছে যে যে কোনো প্রার্থীকে আটকে দেয়, আটকে দিয়ে ভোট লুট করে। এমন প্রশ্ন হচ্ছে এগুলো কিন্তু অ্যাড্রেস না করলে, আমি তোমায় বলছি এই ধরনের অ্যাড্রেস না করলে তখন কিন্তু মানুষ তিনটে জায়গা মানে অনুসূত্র খুঁজবে। একটা হলো তাহলে বিজেপি মনে হয় বিরোধী থেকেই নিজেকে সন্তুষ্ট করছে, এক। দুই হলো যে তাহলে বামেদেরকে আটকানোর জন্যই তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা খেলা চলছে। থার্ড যেটা সেটা হলো যে শেষ পর্যন্ত যে রাজ্যকে ছেড়ে দিয়ে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়ে ন্যাশনাল লেভেলে বিজেপি কি কোনো সুবিধে পাচ্ছে, অর্থাৎ কংগ্রেসকে ঘেঁটে দিচ্ছে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, তার কোনো সুবিধে কিন্তু পাচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু তখন আসছে। কিন্তু আমি তোমায় বলছি, কেন আমি বলছি, দুটো এখানে গুরুত্বপূর্ণ ঘটনা। একটা হলো আজকে যথেষ্টই 2021-এর মতন অমিত শাহ তাতিয়েছেন, বিজেপির কর্মী সমর্থকরা অবশ্যই আবেগপ্রবণ হবেন। কিন্তু দেখো দিনের শেষে তো বুথে গিয়ে ভোটটা হবে, মানুষ গিয়ে বুথে ভোট হবে। নিরাপত্তা যদি অমিত শাহ না দিতে পারেন, শুধু এরকম তাতিয়ে তো লাভ নেই। মানে দিনের শেষে যদি এই আইপিএস অফিসারদেরকে নিউট্রালাইজ না করতে পারে, নিউট্রালাইজ শব্দটা আবারও বলছি, সেটা হলো যে নিরপেক্ষভাবে চলা, সেই নিউট্রাল করবার মতন মেকানিজম কি হবে? আমি যতটুকু জানি যে সেটা হলো আইএস আইপিএসদের যে সার্ভিস চেঞ্জ করবার জন্য বা রিফর্ম করবার জন্য যে একটা বিল এসেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিলে আপত্তি করে চিঠি যান নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদী কিন্তু সেটা আর পাশ করেনি পার্লামেন্টে। ওই আইনটা যদি পাশ হতো তাহলে আইএস আইপিএসদের কিছুটা কেন্দ্র নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারতো। এখন কিন্তু আইএস আইপিএসদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানে বলেন সেইভাবেই তারা ভোটটা চালায়। তার মানে এইখানে কিন্তু তুমি গ্রাউন্ড রিয়ালিটি করছো না। দ্বিতীয় যেটা, যেহেতু তুমি হিন্দুত্বের রাজনীতির উপর ভিত্তি করে জয় চাইছো, ফলে মুসলিম এলাকায় ভোটগুলো কিভাবে হবে? সেখানে অবাধ ভোট তুমি কি করে করবে? তোমার এজেন্টদেরকে যে সকাল থেকে বের করে দেওয়া হয় মারধর করে, তোমার বিজেপির প্রার্থীদেরকে যে আটকে দেওয়া হয়, এগুলো নিয়ে কি ভাবছে অমিত শাহ? আমার প্রশ্ন ওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার প্রশ্ন ওগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ তাতানোর থেকেও। মানে যারা মানে এই ভিডিওটা দেখছেন, তারা জানেন যে পশ্চিমবাংলার কয়েকটা নির্বাচন কিভাবে হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তো 50টা লোকের লাশের বিনিময়ে হয়েছে। 2021 সালে ভোট পরবর্তী সন্ত্রাসে 54টা মানুষ মারা গিয়েছিল, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছিল, তাতে কেউ কেউ জেলে গেছেন। কিন্তু মাথা একটাও জেলে যায়নি তৃণমূলের যারা অ্যাকচুয়ালি ষড়যন্ত্রে ছিল, যারা এই 54 জন মানুষের মৃত্যু বা ঘর বাড়ি তছনছ হয়েছে, বাড়িঘর তছনছ করে মানে বাইরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে, তাদের কি হয়েছে? সেই সমস্ত মাথা বা নেতাদের তো কোনো ব্যবস্থা নেয়নি। এবং একই সাথে দুর্নীতির প্রশ্নে আমি তোমায় বলছি, অমিত শাহ কিন্তু এই প্রশ্নটার উত্তর দিতে পারেনি যে কেন গরু পাচার থেকে শুরু করে, কয়লা পাচার থেকে শুরু করে শিক্ষক দুর্নীতি এবং কি অনুব্রত যে মুক্ত হয়েছিল, সেগুলো কেন সিবিআই
যথার্থ বিচার করে এখনো মানে ফাইনাল চার্জশিট দিতে পারেনি বা তাদেরকে এখনো জেলে আটকাতে পারেনি কেন? ধরো আমি একটা অনুব্রত মন্ডলের কথা বলি। আজকে অনুব্রতকে নিয়ে এত কথা হচ্ছে, পুলিশকে হুমকি দিচ্ছে, তার পুলিশের বাবা-মাকে মানে বউ, স্ত্রী এবং মাকে তুলে যে অকথ্য গালাগালির কথা। এক তৃণমূল মানে ছাত্র পরিষদ নেতা সেও শাসাচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই অনুব্রত মন্ডল ছাড়া কেন পেয়েছিল জানো তো? সেটা হলো যে তার বিরুদ্ধে যে অভিযোগপত্রগুলো বা বিভিন্ন মানে ইয়েগুলো, তথ্যগুলো, সেগুলো বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করার লোক নাকি পাওয়া যায়নি। ফলে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করা যায়নি সেই কারণেই মানে আজকের জুনে ২০২১ সালে ২০২৫ সালে এসে যদি সেই এইরকম শিথিলতার জন্য সিবিআই এর শিথিলতার জন্য যদি তদন্ত আটকে যায় বা মানে তোমার গিয়ে জেল ছাড়া পায় কেউ, তাহলে এবং প্রশ্ন হচ্ছে সুজয় কৃষ্ণ ভদ্র যখন জেলের, তার সেই কোম্পানির মালিক কিন্তু জেলের বাইরে। কেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের প্রশ্ন, এগুলো বিচারপতিদের প্রশ্ন। এই প্রশ্নগুলো সংবাদ মাধ্যমের প্রশ্ন। এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে আজকে অমিত শাহ তার কর্মী সমর্থকদের বলবেন যে ভাই এই কারণে কিন্তু এবং যে সেটিং এর তত্ত্ব বলা হয় সেটা ভুল, সেটা মিথ্যে এবং সেটা এই কারণে মিথ্যে। ফলে এখানেও কিন্তু প্রশ্ন আসছে যে হাই প্রপোজিশন যে হয়তো নরেন্দ্র মোদী যথার্থভাবেই পলিটিক্যাল এজেন্ডা ২০২৬ এর জন্য তৈরি করে গেল বিজেপি এবং অমিত শাহ মানে তার মন্ডল সভাপতিদেরকে তাতিয়ে গেলেন। কিন্তু যে প্রশ্নগুলো মানে অধরা থেকে গেল, যার উপর ভিত্তি করে নির্বাচনের ফলাফল নির্ভর করবে, যেগুলো আমি তোমায় বললাম, সেগুলোর কোনো কিন্তু উত্তর আজকে সবাই আমরা পাইনি। দিদিকে পেট মে দর্দ হ্যায়। দিদিকে বলতে চাই যে অপারেশন সিঁদুর নিয়ে তিনি যে নানান কটূক্তি করেছে, সিঁদুরের কিমত তিনি বুঝিয়ে দিয়েছেন একেবারে। মমতা পাকিস্তানের পক্ষ নিন। অপারেশন সিঁদুর নিয়ে তিনি এই ধরনের মন্তব্য করেছে আর বলছে ১০ বছর তিনি মন্ত্রী ছিলেন, বাংলা ভাষাকে কেন এখনো প্রতিষ্ঠিত করতে পারলেন না। দেখো এইগুলো দিয়ে তো রাজনীতি হয় না। এগুলো ধরো চর্চার জন্য করা হয়। মানে এগুলো দিয়ে যদি ভোট হতো তাহলে তো বিজেপি ২১ সালেই জিতে যেত। ফলে এগুলো মানে কর্মী সমর্থকদের তাতানোর জন্য বলা হয়। এগুলোর মানে বুথ লেভেলে এর কোনো ইমপ্যাক্ট নেই। সাধারণ ভোটারদের মধ্যে ইমপ্যাক্ট নেই। এগুলো বক্তৃতা শুনতে ভালো লাগে। এগুলো মানে রূপক অর্থে বলা হয়, তির্যক অর্থে বলা হয়। দিনের শেষে কিন্তু সংগঠন শেষ কথা বলে। দিনের শেষে কিন্তু তোমাকে গিয়ে ওই সেই পুলিশি অ্যারেঞ্জমেন্টটা কি হচ্ছে, ভোটারদেরকে তুমি নির্ভয়ে বুথমুখী করতে পারছো কিনা, তুমি যখন নির্বাচনে প্রচারে বেরোচ্ছ, তোমাকে স্বাধীনভাবে প্রচার করবার সুযোগ দিচ্ছে কিনা এবং নির্বাচন কমিশন স্বাধীন নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করতে পারছে কিনা, ওগুলোর উপর কিন্তু ভোটের কিন্তু তিনি তো বলছেন যে দেশের সীমা খুলে রেখে দিয়েছেন মমতাদি, বাংলাদেশ থেকে ঘুষ তাতে পাচার। তাতে কি লাভ হচ্ছে? মানে আমার প্রশ্ন হচ্ছে যে সবাই জানে। মানে তারপরে শুধু তাই নয়, উনি বলেছেন যে জমি দিন তাহলে আমি পরিন্দা ভি নেহি ঘুষ सकते। তা আমার প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে একটা পাখিও বুঝতে পারবে না জমি দিতে। দেখো এগুলো না মানে জনসভায় বলা যায়। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলি, ভারতবর্ষের সংবিধানের ২ টো ধারা আছে। যদি জাতীয় স্বার্থে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট মনে করে যে জমি অধিগ্রহণ করব, তাহলে রাজ্য সরকারকে ওভাররুল করে ল্যান্ড রাজ্য সরকারের সাবজেক্ট। কিন্তু মানে ন্যাশনাল ইন্টারেস্ট যদি প্যারামাউন্ট হয়, মানে জাতীয় স্বার্থ রক্ষার প্রশ্ন আসে, তাহলে অমিত শাহ যদি মনে করেন, তাহলে তিনি রাজ্য সরকারকে ডিঙিয়ে জমি অধিগ্রহণ করতে পারেন ন্যাশনাল ইন্টারেস্টে। ফলে এখানে আমার প্রশ্ন আসছে যে আপনি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অপেক্ষা করছেন? কেন ভারতবর্ষের সংবিধানকে ব্যবহার করে মানে ন্যাশনাল ইম্পর্টেন্স দেখিয়ে কেন জমি অধিগ্রহণের জন্য কেন্দ্রের পার্লামেন্টে আইন তৈরি করছেন না? আইন তৈরি করে সরাসরি জমি অধিগ্রহণ এই বর্ডার এলাকায় আপনি করছেন না। তাহলে তো আর মানে বাইরের থেকে যারা অনুপ্রবেশ করছে বাংলাদেশ থেকে জিহাদিরা, সেই জিহাদিদের আসা তো বন্ধ হয়। ফলে দিনের শেষে দেখো এগুলো হলো প্লেইং টু গ্যালারি। এগুলো আমার কাছে খুব যে গুরুত্ব আছে তা নয়। ৪ থেকে ৫% ভোট, মানে ৪ থেকে ৫% করলে ভোটে জিতবে তিনি বলছেন এবারে। আর সোনার বাংলা তো একদম ঘুচিয়ে দিয়েছে মমতা দি, একের পর এক দুর্নীতি উল্লেখ করেছে। মুসলমান তুষ্টিকরণ করছে মমতা দেখো বন্দ্যোপাধ্যায়। এইটা আমি যে নরেন্দ্র মোদীর যে এজেন্ডা সেটিং সেখানে নরেন্দ্র মোদী পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন বিজেপির কর্মী সমর্থকদের যে ভাই এবার ন্যাশনালিজম অপারেশন সিঁদুর কনটেক্সটে এবং মুর্শিদাবাদ এবং বাংলাদেশের কনটেক্সটে হিন্দুরা কত অসহায় পশ্চিমবাংলায়, হিন্দুত্বের রাজনীতির উপর ঝাঁপিয়ে পড়তে হবে এবং শুভেন্দু অনেকদিন থেকে তুমি জানো মানে মানে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিয়েছেন।
ফলে বিজেপি হিন্দু ভোটের কনসলিডেশন যদি আরো করতে পারে তাহলে ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় অস্বস্তি হবে। 2026-এর নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ধরেই নিয়েছেন যে তার 33% 34% মুসলিম ভোট নিশ্চিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনিশ্চিতে আছেন ওই মানে হিন্দু ভোটের জন্য। আর বিজেপি চাইছে এই হিন্দু ভোটটাকেই কনসলিডেট করা। মমতার কৌশল কি হবে? 2026-এর আগে মমতার কৌশল হবে যেকোনোভাবেই হোক হিন্দু ভোটের পোলারাইজেশন যাতে বিজেপির পক্ষে না আর বাড়ে। যদি বাড়ে তাহলে বিপদ। কিন্তু যদি না বাড়ে, যদি দেখা যায় যে না মানে বিজেপি পোলারাইজেশন, হিন্দু ভোটের পোলারাইজেশন সেভাবে করতে পারছে না, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভান্টেজ থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু হিন্দু ভোটের যদি 4-5% যদি অতিরিক্ত সুইং হয়, তাহলে কিন্তু আমি তোমায় বলছি রাজ্যের লড়াইটা কিন্তু মানে হাড্ডাহাড্ডি হওয়ার মতন জায়গা তৈরি করতে পারে বিজেপি। কিন্তু যেটা মূল প্রশ্ন আমি তোমায় বলছি যে দিনের শেষে কিন্তু এই প্রশ্নটা খুব বড়ভাবে আসবে যে সেন্ট্রাল বিজেপি এবার 2021-এর থেকে অনেক বেশি মানে এফেক্টিভলি এগোচ্ছে। তারা কিন্তু দল ভাঙার খেলায় নামছে না। কারণ তুমি জানো যে আ ইয়েতে ধূপগুড়িতে লাস্ট যে উপনির্বাচন হয়েছিল সেখানে সিপিএম এর প্রার্থ ছিল ঈশ্বর বর্মন। ভালো ভোট পেয়েছিলেন। ঈশ্বর বর্মনকে বিজেপি শামিল করেছে অনেক পরীক্ষা-নিরীক্ষার পরে। ফলে নতুন করে কোনো দল থেকে আনতে চাইছে না। এমনকি সিপিএম এর ঈশ্বর বর্মনকে নেওয়ার আগেও কিন্তু ২ বার ৩ বার ভেবে তারপরে তাকে সংযুক্ত করেছেন। ফলে এবার বিজেপি 2026-এর থেকে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে যাচ্ছেন এবং একই সাথে যে আগে প্রকল্প উদ্বোধন করব তারপরে জনসভায় যাব। নরেন্দ্র মোদীও তাই করলেন, অমিত শাহও তাই করলেন। ফলে ডেভেলপমেন্ট এবং সারা রাজ্য জুড়ে কোথায়, কোথায় কেন্দ্রের প্রকল্প চলছে সেটা মেট্রো রেলের প্রকল্প থেকে শুরু করে মানে ন্যাশনাল হাইওয়ে তৈরি করা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা ফিরিস্তি দিচ্ছেন। অর্থাৎ ডেভেলপমেন্টের একটা অ্যাপ্রোচ রাখছেন। একই সাথে ২০৪৭ সালের কনটেক্সট ২০৪৭ সালের বিকশিত ভারতবর্ষের কনসেপ্টে বিকশিত বাংলা কিভাবে তারা গড়ে তুলতে চান সেই অ্যাপ্রোচটা রাখছেন। ফলে এবার বিজেপি কেবলমাত্র নেগেটিভ জায়গা থেকে প্রচার করছেন তা না, পজিটিভ জায়গাও তারা তৈরি করছেন। মানুষকে এই বার্তাটা দিচ্ছেন যে তৃণমূল গভর্নেন্স এর প্রশ্নে বা প্রশাসন পরিচালনার প্রশ্নে ব্যর্থ, উন্নয়নের প্রশ্নে ব্যর্থ। আমরা ২০৪৭ এর কনটেক্সটে বিকশিত ভারতবর্ষের কনটেক্সটে বিকশিত বাংলা গড়ে তুলতে চাই। এটা একটা অ্যাপ্রোচের দিক থেকে ভালো। কিন্তু আমি আবার বলছি বেসিক প্রশ্নগুলো যতক্ষণ উত্তর না পাবো, ততক্ষণ পর্যন্ত এগুলো আমার কাছে ভাষণই মনে হবে। তার কারণটা হলো দিনের শেষে বুথে গিয়ে ভোট মানুষ দেয়। বুথের নিরাপত্তার জন্য অমিত শাহ কি করলেন, তার স্বরাষ্ট্র দপ্তর কি করলো। দ্বিতীয় হলো যে নির্বাচন কমিশন আর ৫ টা নির্বাচনের মতন প্রহসনে পরিণত করবে। মানে রাজ্যের প্রশাসনের দ্বারা তামাক খাবে? নাকি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন যেটা ২০০৯ সালে লোকসভা নির্বাচনে হয়েছিল বা ২০১১ সালে পরিবর্তনের বছর হয়েছিল, সেরকম একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে পাবো। ফলে সেই জায়গায় ডিএম, এসপিদেরকে নিউট্রালাইজ করবার জন্য কি উদ্যোগ নিচ্ছে এবং কর্মী সমর্থকদের মানে তৃণমূলের মাঠ থেকে তৃণমূলের ৩ টে যে অস্ত্র মানি পাওয়ার, মাসল পাওয়ার এবং মিসইউজ অফ গভর্নমেন্ট সেই ৩ টে থেকে আদতেও বিজেপি তাদেরকে রক্ষা করতে পারে কিনা তা নিয়ে কিন্তু একটি বক্তব্যও কিন্তু অমিত শাহর মধ্যে পাইনি। ফলে দিনের শেষে এটাকেও আমি ২১-এর মতন মানে নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে অনেকটা ভিন্নতা পেয়েছিলাম। সেখানে তিনি ২০২৬-এ বিজেপির এজেন্ডা কি করে সেট হয় সেটা বলছিলেন। কিন্তু মা অমিত শাহর বক্তব্য কিন্তু ২১-এর রিপিটেশনই আমি দেখতে পেলাম। ২১-এ যেরকম করে মানে বিজেপি কর্মী সমর্থকদের তাতাচ্ছিলেন, এবারও তাতাচ্ছেন। কিন্তু কংক্রিট তিনি নিরাপত্তা কি করে বিধান করে পশ্চিমবাংলায় সুষ্ঠু নির্বাচন করবেন, তার কোনো দিশা কিন্তু তিনি দিতে পারেননি।